গত এক সপ্তাহে রাজ্যে পজিটিভিটির হার 9 থেকে 10%। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে এই হার 5%-এর মধ্যে রাখতে। 9 থেকে 10% পজিটিভিটি মানে প্রায় গোষ্ঠী সংক্রমণের মুখোমুখি আমাদের রাজ্য, বলেছেন ডাক্তার তপন মজুমদার। তিনি রাজ্যের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান। এমন আশঙ্কার কথাই সোমবার জানিয়েছেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসকরা। সোমবার রাজ্যের বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। তারপর জিবিপি হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে বলেন 3 বিশিষ্ট চিকিৎসক। এদের মধ্যে ডাক্তার তপন মজুমদার বলেছেন, যেভাবে রাজ্যে পজিটিভিটির সংখ্যা বাড়ছে, আগামী 2 সপ্তাহের মধ্যে যদি তা না কমে তাহলে বেশ আশঙ্কার পরিবেশ সৃষ্টি হবে এবং অক্টোবরের শেষ ভাগ পর্যন্ত এভাবেই রোগীদের সংখ্যা বাড়তে থাকবে রাজ্যে। তিনি বলেছেন, সার্ভের কাজ হয়েছে রাজ্যে, কিন্তু অনেকেই ঠিকভাবে তথ্য দেননি, যার কারণে আজ এ অবস্থা সৃষ্টি হয়েছে। সোশ্যাল ডিস্ট্যান্সিং কেউ মানছেন না। এর মধ্যে সিদ্ধান্ত হয়েছে রাজ্যে অ্যান্টিবডি টেস্টের কাজ শুরু হবে। এদের মধ্যে রাজ্যে অ্যাসিম্পটোম্যাটিক রোগীর সংখ্যা 88 থেকে 90%। সাধারণ হয়তো সহযোগিতা করেননি, কারণ এই জায়গাটা আমি হয়তো আমার সার্ভের লোক হয়তো বাড়িতে গেছেন, জিজ্ঞেস করেছেন যে আপনার বাড়িতে কেউ আছে সর্দি কাশির, হয়তো আমরা ফ্ল্যাট বলে দিচ্ছি না, টেস্টের বয়ে হোক, পজিটিভ আসার বয়ে হোক, আমরা রিফিউজ করেছি হয়তো সেই জায়গাটা চাপিয়ে রাখার ফলে কিন্তু এখন যখন পিক ট্রান্সমিশন চলছে সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির হার বাড়ছে। কারণ এখন যে পজিটিভিটিটা, সার্ভের পরে পজিটিভিটি মানে এখন পেশেন্ট বাধ্য হয়ে হসপিটালে আসছে, হসপিটালে যখন আসছে বিভিন্ন কারণে ভর্তি হওয়ার জন্য, তখন অ্যান্টিজেন টেস্ট করে অথবা র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট করে আরটিপিসিআর টেস্ট করে দেখা যাচ্ছে যে এগুলো পজিটিভ আসছে। সেটাই কিন্তু ব্যাকগ্রাউন্ড হচ্ছে কেন পার্সেন্ট পজিটিভিটি এই হারে হঠাৎ করে বাড়লো। এখন আমাদের থার্ড যে চেষ্টা হবে, থার্ড চেষ্টা যেটা আমরা আজকে আলোচনা করেছি, তো আমরা রিয়েল টাইম পিসিআর চালু রাখছি, অ্যান্টিজেন টেস্টিং চালু রাখছি, এবং আমরা বলছি যে যেখানে যখন পার্সেন্ট পজিটিভিটি 9 to 10% যায় সেখানে ভিগোরাস টেস্টিংয়ের দরকার। তো সামনে আমরা অনুরোধ করব আরও বেশি সংখ্যা যাতে আমরা টেস্টিংয়ের জন্য সবাই সহযোগিতা পাই, এবং সেক্ষেত্রে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটা স্পেসিফিক ডাইরেকশন দিয়েছেন যে যে জনবহুল জায়গা যেখানে জমায়েত বেশি হচ্ছে, কারণ আমরা একটা জিনিস আমাদের অকপটে স্বীকার করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কোনো কনসেপ্ট কিন্তু আমাদের ত্রিপুরায় নেই, অন্তত গ্রামে গঞ্জে আমি জানি না। আগরতলা শহরে আমি বলছি যে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কোনো কনসেপ্ট কিন্তু আমাদের কোনো গ্যাদারিংয়ে মেনটেন হচ্ছে, বি ইট পলিটিক্যাল গ্যাদারিং, বি ইট মার্কেট, বি ইট এনি প্লেস। পরশু দিনের যদি এক্সাম্পল দিই, 45টা স্যাম্পল লিকচুমনি বাজার থেকে কালেক্ট করা হয়েছিল, তার মধ্যে 26 জন পজিটিভ। সো তেমনি যদি আমরা হয়তো বটতলা বাজার বা এগুলো হচ্ছে পর্যায়ক্রমে করা হবে, তো তার মানে কি, বাজারে গেলে আমরা দেখতে পাচ্ছি যারা সবজি বিক্রেতা, যারা মাছ বিক্রি করছে, মাস্ক ব্যবহার করছেন, ওপেনলি মাস্ক, বা যদি সিম্বলিক মাস্ক আছে থুতুর নিচে আছে। আমরা যারা কাস্টমার যাচ্ছি আমরাও মানে কোনো ডিস্টেন্সিং মেনটেন করছে। সোশ্যাল ডিস্টেন্সিং এর কেন উপকারিতা, কারণ কি সর্দি কাশিতে কেউ ভুগলে কিন্তু আমরা তার থেকে আলাদা মানে এখন দূরত্ব বজায় রাখি। সবচেয়ে ভয় হচ্ছে এখন যারা অ্যাসিম্পটোমেটিক পিরিয়ড, যে আমার সিমটম নেই কিন্তু আমার ট্রান্সমিশন করার ক্ষমতা আছে। তো এই ধরনের সোশ্যাল ডিস্টেন্সের একমাত্র উদ্দেশ্য হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্সিং এবং মাস্ক পরার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে অ্যাসিম্পটোমেটিক কেরিয়ার থেকে যাতে না হয়। এবং কিছুদিন আগে একটা আর্টিকেল বেরিয়েছে, দেখা গেছে কেন ডাক্তারদের মধ্যেও সংক্রমণ দেখা যায়। এর মধ্যে একটা কারণ হিসেবে দেখা গেছে যে ডাক্তাররাও যখন নিজেরা বসে গল্প গুজব করে বা তখন মাস্ক নামিয়ে ওই মেনটেন করে না, তখন একজন কে পজিটিভ কে নেগেটিভ কেউ বলতে পারছেন, টেস্ট না করলে তো বলতে পারছেন। তো সেই জন্য আমাদের অনুরোধ থাকবে যে আমরা যাতে আগামী দিনগুলোতে আরও বেশি মাত্রায় টেস্ট করে আরও বেশি যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি। যতক্ষণ না আমরা আইডেন্টিফাই করতে পারবো ততক্ষণ কিন্তু আমাদের একটা ঝুঁকি থেকে যাবে যে এটা পারসিস্ট করবে, এই জিনিসটা পারসিস্ট করবে। আর থার্ড যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে আমাদের এখন টাইম এসে গেছে আমাদের আস্তে আস্তে অ্যান্টিবডি টেস্ট শুরু করতে হবে, যেটা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে আমরা সমস্ত রিয়েজেন্ট এবং যন্ত্রপাতি যা দরকার সেটা ব্যবস্থা করে আমরা হয়তো আর একটা মাস সার্ভে করবো, সেখানে আমরা দেখবো যে অ্যান্টিবডি লেভেল কেমন আছে। এখন আমি যদি দেখি যেমন দিল্লিতে যে দেখা গেছে যে প্রায় 29% লোকের অলরেডি অ্যান্টিবডি আছে,
তো তার মানে উনদের তো আমরা যেটাকে হার্ড ইমিউনিটি, আমরা যেটা দেখছি যে এবছর আমার ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ, এবছর আমি হয়তো ভ্যাকসিন পাবো। তো সেক্ষেত্রে আমার এখন ডিপেন্ড করতে হবে হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটি যদি আমি ডেভেলপ করতে যাই, যেটা কমিউনিটি ইমিউনিটি, মানে সবার মধ্যে যে একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, সেটা যদি করতে হয় আমাদের মিনিমাম 50 to 60% পেশেন্ট পিপলকে ইনফেক্টেড থাকতে হবে। তো সেটা ভারতের বিভিন্ন স্টেটে এখন করা হচ্ছে। দিল্লিতে 29% পেয়েছে, পুনেতে সবচেয়ে বেশি পেয়েছে, 50%-এর উপর পেয়েছে। মহারাষ্ট্র খুব ভালো পরিমাণ সংক্রমণের হাত দেখছে, কারণ অ্যান্টিবডি কম হয়ে গেছে। সো এই অ্যাক্টিভিটিটা আমরা প্ল্যান করছি, আমরা সেপ্টেম্বর থেকে শুরু করব। আমরা আশা করছি যে সামনের 2 সপ্তাহে যদি আরও বেশি টেস্ট করে আরও বেশি আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা এই কাজটা হয়তো আরও সায়েন্টিফিকভাবে এগিয়ে নিতে পারবো। এবং এটা করলে আমরা একটা প্রেডিকশন করতে পারবো যে কবে নাগাদ আমরা এটার থেকে অন্তত ফ্ল্যাটেনিং শুরু হবে বা কখন থেকে আমরা এটার থেকে নিষ্কৃতি পেতে পারবো। এটা হচ্ছে একটা। থার্ড হচ্ছে যে টেস্টিং করলাম, ট্রেকিং করলাম। থার্ড কম্পোনেন্ট হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট রিগার্ডিং ডিটেলস অফ ট্রিটমেন্ট প্রফেসর রাজেশ দেববর্মা বলবে, কিন্তু আমি এটাই বলতে চাই যেটা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও জোর দিয়েছেন যে আমরা ক্যাটাগরাইজ করব ট্রিটমেন্টের ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক, মাইল্ড বা মডারেট সিমটোমেটিক এবং যারা সিরিয়াসই। সো আমাদের যেটা উদ্যোগ থাকবে, কারণ এই মুহূর্তে আমার জিবি হসপিটালের ক্যাপাসিটি যেখানে 110টা বেড, সেখানে আমার 230 জন পেশেন্ট আছে। সো অতএব কিছু কিছু পেশেন্টকে যে ফ্লোরে রেখে ট্রিটমেন্ট করতে হচ্ছে, কারণ ইমিডিয়েটলি সেটা আজকে সিদ্ধান্ত হয়েছে যে কালকের মধ্যে হয়তো আমরা আরও একটা পার্ট, আরও 100 বেডের অ্যারেঞ্জ করবো এনটিএস 1 থেকে কিছু অংশ নিয়ে। এবং আগামী 1 মাসের মধ্যে হয়তো আমাদের যে পুরনো যে জয়ন্তী ব্লকটা আছে, সেই ব্লকে আরও প্রায় 300 বেডের অ্যারেঞ্জমেন্ট করা যাবে। তো এছাড়া যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে যে এখন আমরা ট্রিটমেন্ট সেন্টারগুলোকে 3টে লেভেলে করব, লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3। লেভেল 1 থাকবে কোভিড কেয়ার সেন্টার, যেগুলো আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট পেরিফেরিতে আছে। লেভেল 2 ইমিডিয়েটলি আমরা চেষ্টা করছি যে ভগৎ সিং এবং হাপানিয়া এই দুটোকে লেভেল 2 হিসেবে। লেভেল 2 মানে যেমন সাউথ যেটা হচ্ছে, সাউথ সাইড থেকে যে পেশেন্টগুলো আসবে, সিপাহী জেলা, গুমতি এবং দক্ষিণ জেলার থেকে যারা আসবে, ওদের ট্রায়াজিং হবে হাপানিয়াতে কোভিড কেয়ার সেন্টার। সেখানে লেভেল 2 মানে লেভেল 2তে আমার মিনিমাম ম্যানেজমেন্টের সব ব্যবস্থা থাকবে। সেখানে অক্সিজেন থেরাপি ব্যবস্থা থাকবে, 1-2 ভেন্টিলেটরও হয়তো ফিট করা হবে যদি ইমার্জেন্সি করা যায়। অক্সিজেন স্যাচুরেশন বেশি মাত্রায় যদি ডাউন হয়, 90% নিচে যদি ডাউন হয়, সেই ক্ষেত্রে তাকে কোভিড কেয়ার সেন্টার, ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টারে এখন যেটা আছে ইজ এ মিক্সচার অফ পপুলেশন অফ অ্যাসিমটোমেটিক, সিমটোমেটিক, সিরিয়াস, সব এখানে আছে। এতে করে পরিষেবা দিতে গিয়ে অনেক সময় ডিলে হচ্ছে, নানা অভিযোগ আসছে। এটা অ্যাভয়েড করার জন্য একমাত্র এখন দরকার যে এটাতে আমরা শুধু সিরিয়াস পেশেন্টগুলোকে রাখবো, যেখানে তাদের ইন্টারফারেন্স দরকার। আর যারা মাইল্ড বা মডারেট ডিজিজ নিয়ে আছে, ওনারা যাতে লেভেল 2 যেটা আমরা ভগৎ সিংকে বানাবো ঠিক করেছি, এটা তো কালকের মধ্যে হয়তো ফাইনাল ডিসিশন হয়ে যাবে। এবং হাঁপানিয়া এই দুটো সেন্টারে স্ক্রিনিং হয়ে যারা মোটামুটি মাইল্ড সিমটম থাকবে, ওদের ট্রিটমেন্টের ব্যবস্থা এই দুটো সেন্টারে, একমাত্র সিরিয়াসগুলো এখানে থাকবে। প্লাস ডিস্ট্রিক্ট হসপিটালে 10টা বেড লেভেল 2 হিসাবে হয়তো আইডেন্টিফাই করা হবে, সেটাও আগামীকাল একটা ডিসিশন হবে। তো এখন আরেকটা পরিসংখ্যান দেখা যাচ্ছে যে ডায়াগনোসিস করে যখন আমরা অ্যানালাইসিস করি, তখন আপনারাও দেখতে পাবেন যে অ্যাসিমটোমেটিকের সংখ্যা কিন্তু অ্যারাউন্ড 88 to 90% আমার। সো এই যে 88% পপুলেশনকে আজকাল আমরা এনকারেজ করছি হোম আইসোলেশন। অ্যাসিমটোমেটিক পপুলেশন যদি হোম আইসোলেটেড থাকে, প্রপার যা নির্দেশাবলী আছে, ভারত গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে গাইডলাইন আছে হোম আইসোলেশনের, ত্রিপুরা গভর্নমেন্টও সেম গাইডলাইনই অ্যাডপ্ট করেছে। সেম গাইডলাইন মেনে যদি আমরা হোম আইসোলেশনে থাকি, আমরা যদি অ্যাসিমটোমেটিক থাকি, তাহলে কিন্তু আমাদের সেন্টারগুলোতে চাপ কম করবে। হোম আইসোলেশনের ক্ষেত্রে যেটা আজকে আলাপ হয়েছে সেটা হলো মানে যাতে হোম আইসোলেশনে যারা থাকবেন ওনাদের রেসপন্সিবিলিটি যাতে আমরা নিই। তার মানে কি, আমার যেই এরিয়াতে যারা থাকবেন, ওই এরিয়ার যে পিএসসি ডক্টররা থাকবেন, ওনার সঙ্গে ওনার একটা কন্ট্যাক্ট নাম্বার ওই পেশেন্টকে দেওয়া হবে, যাতে করে হোম আইসোলেশনের থেকে যাতে কারোর মৃত্যু না হয়। এক দুটো রিপোর্ট আসছে যেখানে হোম আইসোলেশন আছে, কিন্তু ওরা হঠাৎ করে সিরিয়াস হয়ে হয়তো মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সেটা যাতে না হয়, প্রতিনিয়ত স্বাস্থ্যকর্মী খোঁজ রাখবেন অথবা ওনার সঙ্গে টেলিফোনিক যোগাযোগ করবেন, এবং একজন মেডিকেল অফিসার
এই দায়িত্ব দেওয়া হবে, যিনি ওভারঅল একটা খবর রাখবেন। যখনই অক্সিজেন সিচুয়েশন কম হবে তখন ওনাকে পাঠিয়ে দেওয়া হবে। সেই জন্য পালস অক্সিমিটারের ব্যবস্থা করা হয়েছে। আরও পালস অক্সিমিটার হয়তো আনানো হবে, যাতে হোম আইসোলেশনে যারা থাকেন ওনারা নিজেদের মনিটর করতে পারেন এবং কখন অক্সিজেন সিচুয়েশন কমে যাচ্ছে, কখন ওনারা ডক্টরদের সঙ্গে যোগাযোগ করবেন, সেটা যাতে ওনারা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডাক্তার সুব্রত বৈদ্য। তিনি অভিযোগ করেন, রাজ্যের মানুষের মধ্যে হাসপাতালে আসা নিয়ে অনেকটা উদাসীনতা রয়েছে। এখানটায় সমবেত হয়েছি, আমাদের যে কোভিড-19 যে প্যান্ডেমিকটা চলছে ওটার সম্পর্কে জনসাধারণের সুবিধার্থে বা কিছু জানার জন্য আমরা কিছু বলবো। আমি প্রফেসর ডক্টর সুব্রত বৈদ্য, প্রফেসর কমিউনিটি মেডিসিন। আমার সাথে আছে প্রফেসর ডক্টর তপন মজুমদার, ইউটি মাইক্রোবায়োলজি। আমার সাথে আছে প্রফেসর ডক্টর রাজেশ দেববর্মা, উনিও মেডিসিনের প্রফেসর। আজকে আমাদের কোর কমিটির একটা মিটিং হয়েছে, ওটার মধ্যে রিভিউ করা হচ্ছে আমাদের আগামী দিনের যে পরিষেবা বা কীভাবে আমরা পরিষেবা দেব এবং কিভাবে আগামী দিনে কোভিড-19কে আমরা ম্যানেজ করব। আমরা সবাই জানি এটা একটা প্যান্ডেমিক, অতি মহামারী বলে। আগেও অনেক প্যান্ডেমিক হয়েছে, কিন্তু এবার একটা খুব বাজে অবস্থায় এসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত পৃথিবীর অর্থনীতির উপরে আঘাত করছে, আপনারা সবাই জানেন। সঙ্গে একটু মৃত্যুর হারও আছে। আমাদের রাজ্যে যে পরিস্থিতি আছে, এতে আজ পর্যন্ত আমাদের প্রায় ৯,০০০ ব্যক্তি পজিটিভ হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় 74 মারা গেছে। যদিও মৃত্যুটা আমাদের একদম কাম্য নয়, কিন্তু মৃত্যু হচ্ছে। কিন্তু মৃত্যুর হারটা আমরা যদি দেখি আমাদের সারা দেশের সাথে তুলনা করে বা বিদেশের সাথে তুলনা করে, আমাদের রাজ্যের মৃত্যুর হার কিন্তু অনেকটা কম, 0.8%, যেটা আমাদের ইন্ডিয়াতে প্রায় ডবল, 1.75 বা 1.8%। এখন আগামী দিনে এই মৃত্যুর হারটা কমিয়ে রাখার জন্য আমরা দিন রাত কাজ করছি। স্বাস্থ্য দপ্তর, আমাদের দপ্তর বা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছে। তার সাথে কিন্তু জনগণের সহযোগিতা কিন্তু একান্ত কাম্য। সরকার যদিও এখন গোষ্ঠী সংক্রমণের কথা স্বীকার করেনি, কিন্তু চিকিৎসকরা অনেক দিন ধরেই এ বিষয় নিয়ে কথা বলছিলেন। আজকে বিশেষজ্ঞ চিকিৎসকরা যা বললেন তাতে এটি পরিষ্কার, গোষ্ঠী সংক্রমণ প্রায় শুরুই হয়ে গেছে রাজ্যে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।